শুরু করছি। আজকে আগের দিনে আমরা যেটা করেছিলাম ব্লক বেসড রিকভারি, তারপর থেকে আমরা শুরু করছি। ইমিডিয়েট ডেটাবেস মডিফিকেশন। Okay, so the immediate log-based recovery allows database updates on the stored database even of an uncommitted transaction. Even of an uncommitted, আগেরটাতে কি হচ্ছিল, আগেরটা যেটা ছিল দ্যাট ইজ ডিফার্ড, সেটাতে যতক্ষণ না ট্রানজাকশন কমিট করছিল ততক্ষণ তাকে লগে তোলা হচ্ছিল না। এখানে বলা হচ্ছে ট্রানজাকশন যেরকম ভাবে লগ ফাইল লেখার কথা সেইভাবে লগ ফাইল লিখে দেওয়া হবে। সে কমিটেড ট্রানজাকশন হোক কি আনকমিটেড ট্রানজাকশন হোক সেটা ম্যাটার করে না। ওকে, কিন্তু লগ থেকে যখন মেন ফাইলে তোলা হবে তখন শুধুমাত্র তাদেরকেই তোলা হবে যারা কমিটেড ট্রানজাকশন। uncommitted transaction. These updates are made as writes are issued. যখন রাইটস গুলোকে ইস্যু করা হবে তখন। Okay, updated log records must be written before database item is written. Updated log records must be written before database item is written. এবার একটা এক্সাম্পলে আসা যাক। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, ইমিডিয়েটে আগেরটার মতন অপেক্ষা করব না যে কখন কমিট ট্রানজাকশন হবে। এখানে ট্রানজাকশন হয়ে গেল, কমিট হোক না হোক, লগ লেখার কথা এই সময় লগটা লেখা হয়ে যাবে। এক্সাম্পল হচ্ছে কিছুটা এইরকম, লগ রাইট অপারেশন আর আউটপুট। প্রথমে T1 ট্রানজাকশন শুরু হলো, T1 ট্রানজাকশনের x ভ্যালু 10,000 থেকে কমে 9,000 হলো, আর T1 ট্রানজাকশনের y ভ্যালু 8,000 থেকে বেড়ে
9000 হলো অ্যাজ ইট ওয়াজ বিফোর। এর আগের দিন যেরকম যে ট্রানজাকশন গুলো লিখেছিলাম সেই ট্রানজাকশন গুলো দিয়েই এখানে কাজ হবে। ওকে, তাহলে যখন রাইট অপারেশন হবে তখন আমরা এইটুকু দেখতে পাবো যে এক্স তার ভ্যালু হয়ে গেছে 9000, ওয়াই তার ভ্যালু হয়ে গেছে 9000। আউটপুট ব্লক অফ এক্স and output block of y। তারপরে আমরা T1 ট্রানজাকশনটা কমিট করবে। দেখো এইখানে কিন্তু কোনো রকম কমিট হয়নি এখনো, কিন্তু তবু আমরা লগে লিখছি। T1 ট্রানজাকশন কমিট করবে, T2 ট্রানজাকশন শুরু হবে। T2 ট্রানজাকশনের যে ভ্যালুটা রয়েছে, দ্যাট ইজ T2 ট্রানজাকশনে z ভ্যালু ছিল সেইটা 20000 থেকে 19000 হবে এবং z ইজ ইকুয়াল টু 19000 হবে। আউটপুট ব্লক অফ z। T2 ট্রানজাকশনটা তারপরে ধরো কমিট করলো। এই সিনারিওতে আমরা তাহলে কিভাবে কোথায় কি হবে না হবে সেটা দেখা যাবে। এই সিনারিও যদি আমাদের অ্যারাইজ করে তাহলে আনডুতে কি হবে? আনডু অফ টিআই এই ক্ষেত্রে restores the value of all data items। হ্যাঁ বিস্কুট খেয়েছি। restores the value of all data items updated by TI to their old values। তাদের ওল্ড ভ্যালুতে পাঠিয়ে দেবো। মুভিং ব্যাকওয়ার্ডস ফ্রম the last record of for TI। আর রিডু অফ টিআই ইট সেটস, তার মানে এর কাজ কি হলো, আন্ডুর কাজ কি হলো, যে কটা ডেটা আইটেম আপডেটেড হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু যেহেতু কমিট পড়েনি সেহেতু তাদেরকে আবার রোল ব্যাক করে তাদের পেছনের আগের ভ্যালুটাতে পাঠিয়ে দেবে। রিডু কি করবে? সেটস দ্য ভ্যালু অফ অল ডেটা আইটেমস sets the value of all data items updated by TI to the new values। Moving forward, from the first log record for TI, আপডেটেড হয়ে গেছে, কমিট পড়ে গেছে, সব কটাকে কি করবে, ফরওয়ার্ড মেকানিজম ফলো করব, মানে আমি রাইট করে বেরিয়ে যাব, জাস্ট কপি করে মানে রিকভারি অ্যালগরিদমটা চালানো। 3 instances
তিনটে ইনস্ট্যান্সেস দেখা যাক। প্রথম ইনস্ট্যান্স হচ্ছে T1 স্টার্ট। সেখানে কি হলো, অবভিয়াসলি T1 ট্রানজাকশন x এর ভ্যালুটা 10,000 to 9,000 করলো। T1 y এর ভ্যালুটা 8,000 to 9,000 করলো। ওকে, এখানে T1 স্টার্ট ঠিক আগের যা ছিল এই তিনটে তো লিখতেই হবে, আগে লিখে নিই। $9,000 করলো। এবার এক্সট্রা T1 ট্রানজাকশনটা কমিট করে গেল, T2 ট্রানজাকশন শুরু হলো। T2 ট্রানজাকশন Z 20,000 থেকে 19,000 হলো অ্যাকর্ডিং টু দ্য অ্যালগোরিদম। আর থার্ড ইনস্ট্যান্স যেটা আছে সেটা এই পুরোটা লিখতে হবে, T1 স্টার্ট। এটা সব থেকে সহজ এই কারণে একই এক্সাম্পল ধরে আমরা কাজ করছি, তো যার ফলে আমাদের মানে অসুবিধা হবে না, একটা এক্সাম্পল মনে রাখলে আমাদের সব কাজ হয়ে যাবে। T1 y T1 commit T2 start হলো T2 commit। তাহলে এই তিনটে সিনারিও অনুযায়ী রিকভারি অ্যালগোরিদম অ্যাকশনস কিভাবে হবে সেটা লেখা যাক। রিকভারি অ্যাকশনস কি হবে? রিকভারি অ্যাকশনসটা, রিকভারি অ্যাকশন হবে হচ্ছে প্রথমটাতে এ আন্ডু। কার আন্ডু হবে? T1 এর আন্ডু হবে। কেন? অ্যাজ মানে সিন্স নো কমিট marker of T1, so কি হবে? Y is restored to its original value 8,000 and X to its original value 10,000. Second instance মানে এটা ইনস্ট্যান্স A, এটা ইনস্ট্যান্স B, এটা হচ্ছে ইনস্ট্যান্স C। এইখানে হবে হচ্ছে দুটো ঘটনা, এক হচ্ছে আন্ডু, আন্ডু হবে কার? T2, ওকে, এন্ড রিডু হবে কার? T1 এর। ঠিক আছে, সিন্স ফর T2 there is no commit marker, so যেহেতু T2 এর জন্য কোনো কমিট মার্কার পড়েনি, so the value of Z is restored $20,000, and since for T1
there is commit transaction marker যেহেতু এখানে কমিট ট্রানজাকশন মার্কার আছে, সো তাহলে কি হচ্ছে, so x and y are set to, so x is set to 9000 and y is set to 9000 respectively. থার্ড ওয়ানের ক্ষেত্রে দেখো দুজনেরই কমিট ট্রানজাকশন মার্কার পড়ে গেছে, তার মানে এখানে কোনো আনডু হবে না, এখানে দুটোই রিডু হবে। না না redo of T1 and redo of T2. Since for T1 and T2 there is commit marker, so যেহেতু দুজনের জন্যই দেখো কমিট মার্কার পড়ে গেছে, so there will be redo for both T1 and T2 and there will not be any undo operation. Okay, the values of x, y and z are set to respectively. এই হলো ডিফার্ড ইমিডিয়েট মানে লগের এক্সাম্পল। এই জিনিসটা তোমাদের বইতে নেই, হ্যাঁ, এই জিনিসটা এত সুন্দর করে এখানে দেওয়া আছে, হ্যাঁ, যে এটা যদি পরীক্ষায় লেখো ওরা মানে খুব ইমপ্রেসড হবে। রেয়ার কেসে ওরা ইমপ্রেসড হয়, কিন্তু এটাতে ইমপ্রেসড হবে। নেক্সট ওয়ান, নেক্সট হচ্ছে চেক পয়েন্টিং। হোয়াট ইজ চেক পয়েন্টিং? প্রথমে চেক পয়েন্টিং জানতে গেলে আমাদেরকে চেক পয়েন্টিং আর লগের কিছুই তফাৎ নেই। চেক পয়েন্টিং ইজ নাথিং বাট লগ। খালি দ্য থিং ইজ দ্যাট যখন অনলাইন ট্রানজাকশনস হয় তখন আমরা দেখি যে একসাথে প্রচুর ট্রানজাকশন হয়, হ্যাঁ, যেটা অফলাইন ট্রানজাকশনে হয় না। যার ফলে সেই ক্ষেত্রে যে লগের টাইমটা আমরা 5 ইউনিট করে ধরেছিলাম, সেই লগের টাইমটাকে আমাদের কি করতে হয়, কমিয়ে দিতে হয়। যার ফলে ফ্রিকোয়েন্টলি লগটা লেখা হয়। ধরো সেটাকে যদি 3 মিনিট করে দেওয়া হয়, তার মানে লগটা যেটা আগে 5 মিনিট ধরে লেখা হচ্ছিল এখন সেটা 3 মিনিট ধরে লেখা হবে। তার মানে আগে 15 মিনিটের মাথায় যদি 3টে লগ লেখা হতো, এখন কিন্তু 15 মিনিটের মাথায় অল টোটাল 5টা লগ লেখা হয়ে যাবে। যার ফলে মানে ট্রানজাকশন আনডুর কাউন্ট এইটা কমে যাবে এবং ট্রানজাকশন রিডুর কাউন্টটা বেড়ে যাবে। এটাই হচ্ছে চেক পয়েন্টিং এর অ্যাডভান্টেজ। ওকে, আর লগের ডিসঅ্যাডভান্টেজ ওইটুকুই যে অনলাইন ট্রানজাকশনস এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্ট ট্রানজাকশন চেঞ্জ হলে লগটা যদি টাইমটা বেশি থাকে তাহলে আমাদের মানে নাম্বার অফ রিডু ট্রানজাকশনটাকে আমরা বেশি জেনারেট করতে পারবো না, যেটা আমাদের ভীষণভাবে দরকার। তো চেক পয়েন্টিং এ প্রথমে আমাদের দেখতে হবে প্রবলেমস উইথ লগ।
problems with log based recovery. Key problem দেখা যাক, searching the entire log is time consuming. As the user is not aware of the, কারণ ইউজার তো জানে না ডেটাটা কি মানে কোথায় কোথায় কি কনসিস্টেন্সি আছে, সেটা তো ইউজার জানবে না। সো is time consuming as the user is not aware of the consistency of the database after restart. Thus, unnecessarily redo transactions which have already output their outputs to the database. Already output their updates to the database. So we can মানে এইবারে চেক পয়েন্টিং এর ব্যাপারে ঢোকা যাক। চেক পয়েন্টিং, দাঁড়াও এক সেকেন্ড একটু। Okay. A checkpointing is taken at a time when checkpointing transfers all uncommitted changes. Checkpointing is taken at a time more frequent than that of the time interval of log. Of log writes. And checkpoint transfers all the committed changes to database and all the system logs to stable storage.
it is nothing but log. Only the thing is that it is taken frequently. At restart time after the failure, the stable checkpointed state is restored. Thus, the user only need to redo or undo those transactions that have completed or started after the checkpoint has been taken, or started after the checkpoint has been taken. এই হলো ব্যাপার. The only possible disadvantage of scheme is that during the time of taking checkpoint, the database would not be available to some uncommitted values may be put in the physical database. যাই হোক, তো চেকপয়েন্টের জন্য in case of failure, in case of failure at a time t, say it will be taken care as, কিভাবে এটার আমরা কেয়ার করব সেটা হচ্ছে the transactions T1 will not be considered for recovery as changes are already committed. Are already committed and transferred to physical database. And transferred to physical database at the previous checkpoint. The transaction T2 since it has not transaction T2 since it has not committed till the checkpoint T1 till the checkpoint previous, but have committed
before the present system crash and also before the present checkpoint. So will be redone. ওই জন্য ট্রানজাকশনটা রিডান হবে বা রিডু হবে। তো এটাকে আমরা একটুখানি দেখাই। মনে করো T1 একটা ট্রানজাকশন আছে, মনে করো T2 একটা ট্রানজাকশন আছে, ঠিক সেইভাবে T3 আর একটা ট্রানজাকশন আছে, T4 আর একটা ট্রানজাকশন আছে, এইভাবে ট্রানজাকশনস গুলো আছে। তো এই ট্রানজাকশনের মধ্যে ধরো এইখানটায় আমাদের প্রথম চেক পয়েন্টটা চলেছে T1, এটা হচ্ছে প্রথম চেক পয়েন্ট। দ্বিতীয় চেক পয়েন্টটা যদি এই T1 এর পর দ্বিতীয় চেক পয়েন্টটা ধরো আমার যদি চলে এইখানটায়, T2, কি বলেছি এখানে টাইম T, এটা হচ্ছে T2 যেখানে আমার সেকেন্ড চেক পয়েন্টটা চলেছে। এবং এর একটু পরেই ধরে রাখো এই টাইম টিতে এটা হচ্ছে সিস্টেম ক্র্যাশ যে সময়টা হয়েছে সেই সময়টা। তাহলে এই স্ট্রাকচারটা থেকে আমরা এইটুকু বলতে পারবো যে রিডুতে আসবে হচ্ছে কি T1 T2, ওকে, কারণ দে আর কমিটেড। আর আন্ডুতে আসবে হচ্ছে কারা, T3 T4, এরা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি। So this is what will happen. Okay, log based recovery scheme চেক পয়েন্ট যেগুলো রয়েছে, চেক পয়েন্ট গুলো জেনারেলি এখন অনলাইন ট্রানজাকশনস এর ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, স্টেবল স্টোরেজ ফ্রম ভিউ পয়েন্ট অফ এক্সটার্নাল স্টোরেজেস এর মধ্যে। যাই হোক, চেক পয়েন্টিংটা ইউজ করা হয় অনলাইন ট্রানজাকশনস এর ক্ষেত্রে যেখানে ফ্রিকোয়েন্ট ট্রানজাকশনস হয় সেই জন্য। ওকে, হোপ এত অবধি যেটা হয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো, কারণ এটা করাতে আমাদের রিকভারি চ্যাপ্টারটা শেষ, আর মাত্র একটা চ্যাপ্টার আমাদের পড়ে আছে, সেটা করলে সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এইবার তোমরা বলো তোমাদের কার কি প্রশ্ন আছে। পরীক্ষা সংক্রান্ত কারোর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করে নাও, আমি ঝট করে উত্তর দিয়ে দিই। স্যার ওই নোটিশের ব্যাপারটা। হ্যাঁ, নোটিশের ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে জুন 2000-এ যে পরীক্ষাগুলো তোমাদের দেওয়ার কথা, এই পরীক্ষাগুলো যদি মানে ফেব্রুয়ারি 2021-এ, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি হওয়ার কথা, কারণ মাঝখানে হয়নি। তো তোমরা দিতে চাও ওই পরীক্ষাগুলো, জুন 2020 যে পরীক্ষাগুলো আছে জুন 2021-এ দিতে চাও, তাহলে কোনো প্রবলেম নেই, সে দিতে পারে। কিন্তু যদি সে দিতে না চায় তাহলে সে ওই স্লটে যে সেমিস্টারে ছিল সেই সেমিস্টারগুলো সে তাকে অটোমেটিক্যালি প্রমোট করিয়ে দেওয়া হবে, ব্যাকলগ গুলো নয়, সেই সেমিস্টারটা তাকে প্রমোট করিয়ে দেওয়া হবে। আমাদের তো স্যার দিতেই হবে, আমাদের তো ওরকম কোনো ব্যাপার নেই। না, তোমাদের তো ব্যাপার নেই, তোমাদের দিতেই হবে, তোমাদের কিছু করারই নেই। তো স্যার আমার তো ফার্স্ট সেমিস্টার ছিল, তো আমার মানে যদি আমি না দিই তাহলে আমার পুরো ওই ফার্স্ট সেমিস্টারটা পুরো আমাকে প্রমোট করে দেবে, তাই তো? প্রমোট করে দেবে, ওরা বলছে সেই অনুযায়ী, কিন্তু এখনো
এটা ফাইনালাইজ হয়নি, তবে এটা অফিসিয়াল মানে যেহেতু এটা পাবলিশ করা হয়ে গেছে সেহেতু অফিসিয়াল। ওকে, এবার মডিফিকেশনস কি হয় আস্তে 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 সেটা দেখা যাক। ওকে, আচ্ছা, আর বলছি যে স্যার মানে ওই সেকেন্ড সেমিস্টার যেরকম দিতে হচ্ছিল আমাকে ওরকম ওটা ফেব্রুয়ারি মাসে দিতে হবে। ওটা তুমি ফেব্রুয়ারি মাসে দিতে পারো। সেকেন্ড সেমিস্টারে কোনো গল্প নেই, যা হচ্ছে শুধু ওই জুনে ওই যে পরীক্ষাটা হচ্ছিল মানে মানে শুধু সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওই ওই অ্যাডমিশন স্লটটাই তো বলেছে, দেখো ওই অ্যাডমিশন স্লটটাতেই বলেছে, তাই না? আচ্ছা, আর ওই মানে এক্সাম ফর্মটা যেটা সেটা কি মানে তাহলে আমরা ফিল আপ করে দেবো ওই সেকেন্ড সেমিস্টারের এক্সাম ফর্মটা? 14 তারিখ বা 15 তারিখ ফিল আপ করো। এক্সাম ফর্ম ফিল আপ হয়তো ডেট এক্সটেন্ড হবে, অ্যাসাইনমেন্টটা ডেট নাও এক্সটেন্ড হতে পারে, কারণ এবারে ঠিক করা হয়েছে তোমাদের পরের সেমিস্টারের জন্য। যেহেতু দিল্লিতে অ্যাকচুয়ালি গোটা গল্প তো দিল্লির ওপর দাঁড়িয়ে, দিল্লিতে যেহেতু জানুয়ারি মাসের মধ্যে সব